বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। রাজশাহী কলেজ বিজনেস স্টাডিজ গ্রুপের পক্ষ হতে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমতাজ আলী, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ। প্রিয় শিক্ষার্থী, আমরা আলোচনা করছি হিসাব বিজ্ঞান প্রথম পত্র, অধ্যায় 9, আর্থিক অবস্থার বিবরণী। গত 3টি ক্লাসে আমরা বিস্তারিতভাবে বিভিন্ন অঙ্কের মাধ্যমে তোমাদের দেখানোর চেষ্টা করেছি যে আর্থিক অবস্থার বিবরণীগুলো কত সুন্দর, সহজ এবং সাবলীলভাবে উপস্থাপন করা যায়। এবং সৃজনশীল যে প্রশ্ন থাকবে আমাদের, আমরা প্রথম ক্লাসে যেটি বলেছিলাম প্রিয় শিক্ষার্থী, যে এই অধ্যায় থেকে 2টি প্রশ্ন থাকে এবং সে 2টি প্রশ্নই হলো আমাদের জন্য ম্যান্ডেটরি বা বাধ্যতামূলক, অর্থাৎ অন্য কোনো সুযোগ নেই এখান থেকে বের হওয়ার। এবং আমরা যারা এ প্লাসের প্রত্যাশী, তারা যদি এই চ্যাপ্টার সম্পর্কে ভালোভাবে অবগত না হয়, তাহলে এ প্লাস পাওয়াটা অনেকটাই দুরূহ হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা কথা না বাড়িয়ে আজকে আমরা আবারও শিক্ষণফলটা দেখে নেই। গত ক্লাসের মতো তোমরা দেখতে পাচ্ছ বিশদ আয় বিবরণী। সেটি অবশ্যই আমরা মাল্টিপল স্টেপ অফ ইনকাম স্টেটমেন্ট, অর্থাৎ হলো বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী যেটি, সেটির প্রস্তুত করব, মালিকানা সত্ত্ব নির্ণয় করব এবং তার ভিত্তিতে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব। তোমরা হয়তো মনে করতে পারো যে প্রিয় শিক্ষার্থী, যে ছাত্র সৃজনশীল নিয়ে আলোচনা করে না, সৃজনশীলের অঙ্ক করে না, হিসাব বিজ্ঞানের এই 3টি অধ্যায় অর্থাৎ হলো আর্থিক অবস্থার বিবরণীর যে 5টি পার্ট, একটি হলো বিশদ আয় বিবরণী, আরেকটি মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, নগদ প্রবাহ বিবরণী এবং ফুটনোট বা টিকা সমূহ। তো প্রিয় শিক্ষার্থী, আমরা যদি 3টা বিষয় ভালো করে অবগত হতে পারি এবং প্রত্যেকটা বিষয় সম্পর্কে পুঙ্খানুপুঙ্খানুভাবে জানতে পারি, তাহলে সৃজনশীল প্রশ্নে যেভাবে যেখান থেকেই আসুক না কেন, যে কোনো শিক্ষার্থী সেটি খুব সহজভাবেই সমাধান করতে পারবে। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি একটু দেখে নেই। গত ক্লাসে যেমনটি আমরা ভ্যাট নিয়ে বিস্তারিতভাবে কথা বলেছিলাম, আজকে আমরা আবার ভ্যাট ছাড়া অঙ্ক করব। প্রয়োজন হলে এক দিন পর সামনে ক্লাসে আমরা আবার ভ্যাটকে ইনক্লুডস করে অঙ্ক করার চেষ্টা করব। আজকে কিছুটা ভিন্ন মাত্রার, প্রত্যেকটা ক্লাসেই আমরা অঙ্কগুলো যখন তৈরি করি প্রিয় শিক্ষার্থী, একটির সঙ্গে আরেকটির কিছু সংযোজন বিয়োজন থাকে, অর্থাৎ হলো প্রতিটা ক্লাসে কিছু নতুনত্ব নিয়ে আসার চেষ্টা করি আমরা। সেই নতুনত্ব বিষয়গুলো আজকে আমরা দেখব। আমরা একটা রেওয়া মিল দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থী, হিসাবের ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড। ডেবিট কার্ডের দিকে যেগুলো আছে, নগদ তহবিল, ব্যাংক জমা, প্রাপ্য হিসাব, 12% প্রদত্ত ঋণ যেটি 1/4/2020 তারিখে বিনিয়োগ করা হয়েছে, প্রারম্ভিক মজুত পণ্য ক্রয় আছে, ব্যবসায়িক খরচ আছে, মজুরি লক্ষ্য করে দেখো ব্র্যাকেটে লেখা আছে 80%, আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক। ক্রেডিট পার্শ্বে আমাদের দেওয়া আছে প্রদেয় হিসাব, 10% ঋণ যেটি 1/7/2020 তারিখে প্রতিষ্ঠান কর্তৃক করা হয়েছে, 1,60,000 টাকা। বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে 5,86,000 টাকা। প্রাপ্ত বাট্টা আছে, অনাদায়ী পাওনা সঞ্চিতি আছে, মূলধন আছে, সাধারণ সঞ্চিতি আছে। সাধারণ সঞ্চিতি এর আগে আমরা দেই নাই গত 3টি ক্লাসে, আজকে আমরা সেটিকে নতুন করে নিয়ে আসার চেষ্টা করেছি। ঠিক একইভাবে এর আগে আমরা মজুরি দেখেছি প্রিয় শিক্ষার্থী, কিন্তু মজুরি আমরা 80% বা 10% বা এগুলো দেখার চেষ্টা করিনি। আবার লক্ষ্য করে দেখো আরেকটি জিনিস, গতদিন আমরা বিনিয়োগ দিয়েছিলাম, সেই বিনিয়োগের পরিবর্তে আজকে আমরা দিয়েছি আবার প্রদত্ত ঋণ। লক্ষ্য রাখতে হবে রেওয়া মিলের ডেবিট দিকে যদি কোনো ঋণ থাকে সেটিকে প্রদত্ত ঋণ, এবং এই প্রদত্ত ঋণের অপর নাম হলো প্রিয় শিক্ষার্থী বিনিয়োগ। এছাড়া আরো কিছু তথ্য আছে, ডেবিট দিকে প্রদত্ত বাট্টা আছে, জাহাজ ভাড়া আছে, গুদাম ভাড়া আছে, যন্ত্রপাতি আছে, অনাদায়ী পাওনা আছে, উত্তোলন আছে। টোটাল দেখো যোগফল, আমরা ডেবিট দিকের যোগফল হলো 13,67,000, ক্রেডিট দিকের যোগফল হলো আমার 13,67,000 প্রিয় শিক্ষার্থী। এর ভিত্তিতে কিছু সমন্বয়গুলো আমরা লক্ষ্য করে দেখি। সমাপনী মজুদের মূল্যায়ন করা হয়েছে 1,50,000 টাকা, যার মধ্যে আগুনে অন্তর্ভুক্ত আছে 20,000 টাকা। প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে যদি আমরা দেখি, আমরা বলেছিলাম সেখানে আগুনে বিনিষ্ট পণ্য অন্তর্ভুক্ত ছিল, কিন্তু সেটি কোথায় ছিল? সমাপনী মজুদ মূল্যায়নের পর, অর্থাৎ হলো যে আগুনে বিনিষ্ট হওয়ার পরে আমরা সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করেছিলাম, যার জন্য ওই সমাপনী মজুদ থেকে আর আমরা আগুনে বিনিষ্টকে বাদ দেই নাই।
কিন্তু এখানে যেহেতু এই 30,000 টাকা সমাপনী মজুদের মধ্যে অন্তর্ভুক্ত আছে, যার জন্য এর প্রয়োগটা একটু ব্যতিক্রম হবে। আমরা গত ক্লাসে যেটি বলেছিলাম প্রিয় শিক্ষার্থী, আগুনে বিনিষ্ট পণ্য থাকুক, সেটা অন্তর্ভুক্ত থাকুক সমাপনী মজুদের মধ্যে অথবা নাই থাকুক, অবশ্যই সেটি ক্রয় থেকে বাদ যাবে। কিন্তু যদি সেই আগুনে বিনিষ্ট পণ্যটুকু যদি আমাদের সমাপনী মজুদের মধ্যে অন্তর্ভুক্ত থাকে, তাহলে অবশ্যই সেটিকে সমাপনী মজুদ থেকে বাদ দিতে হবে। এবং বীমা কোম্পানি গতদিন আমরা একটা টাকার পরিমাণ দিয়েছিলাম, আজকে বলা হচ্ছে 60% দিতে সম্মত হয়েছে, অর্থাৎ 40% দিতে যেটি অসমর্থ হয়েছে বা দিতে চাইনি, সেটি হবে আমাদের অস্বাভাবিক ক্ষতি বা অপরিচালন ব্যয়। মালিক কর্তৃক নিজ প্রয়োজনে 1000 টাকা উত্তোলন নতুন আইটেম নিয়ে এসেছি আমরা। এটি আমরা যদি জাবেদা করি তাহলে জানি উত্তোলন ডেবিট আর ক্রয় ক্রেডিট, অর্থাৎ উত্তোলনের সাথে যোগ হবে এবং ক্রয় থেকে এটি বাদ যাবে। বিনামূল্যে পণ্য বিতরণ আছে প্রিয় শিক্ষার্থী 5000 টাকা, কিন্তু লক্ষ্য করতে হবে রেওয়া মিলে কোথাও আমরা বিজ্ঞাপন দিই নাই, অর্থাৎ এটি হবে বিজ্ঞাপন এবং এটি হবে মোট বিজ্ঞাপন। এই মোট বিজ্ঞাপন থেকে আমাদের 70% অবলোপন করতে হবে এবং 30% বিলম্বিত হবে এবং সেই 30%টাকে আমাদের চলতি সম্পদ হিসেবে দেখাতে হবে। আমি সমন্বয়ের প্রয়োগ ক্ষেত্রগুলো একটু তোমাদের সাথে আলোচনা করে নিচ্ছি। এরপরে 4 নম্বর সমন্বয়ে যেটি বলা হয়েছে প্রিয় শিক্ষার্থী, যন্ত্রপাতির সংস্থাপন ব্যয় 10,000 টাকা মজুরির মধ্যে অন্তর্ভুক্ত আছে। তো যে যন্ত্রপাতির সংস্থাপন ব্যয় যেটি মজুরির মধ্যে অন্তর্ভুক্ত আছে সেটি মজুরি থেকে বাদ যাবে এবং অপর দিকে যন্ত্রপাতির সাথে যোগ হবে। আমি যদি এর জাবেদাটা বলি তাহলে জাবেদা দাখিলা হবে যন্ত্রপাতি হিসাব ডেবিট এবং মজুরি হিসাব ক্রেডিট, এবং রেওয়া মিলে যে যন্ত্রপাতি আছে তার উপর সারা বছরের অবচয় ধার্য করতে হবে এবং যে সংস্থাপন ব্যয় 10,000 টাকা মজুরির মধ্যে অন্তর্ভুক্ত আছে এর উপর যেহেতু তারিখ দেওয়া আছে, সেটিকে আমাদের 6 মাসের অবচয় ধার্য করতে হবে। মূলধনের উপর 5% এবং উত্তোলনের উপর 10% সুদ ধরতে হবে। ব্র্যাকেটে লেখা আছে 6 মাসের সুদ উত্তোলনের। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি উত্তোলন সম্পর্কে কোনো কিছু না বললে সাধারণত 6 মাসের সুদই ধরতে হয়, কারণ উত্তোলন কোন তারিখে করা হয়েছে সুনির্দিষ্ট তারিখ না যেহেতু থাকে না, এই জন্য আমরা সেটির উপর 6 মাসের সুদ ধার্য করি। যেটি বললাম যন্ত্রপাতির উপর 10% অবচয় ধার্য করতে বলা হয়েছে, অর্থাৎ রেওয়া মিলের উপর যে যন্ত্রপাতি আছে তার উপর সারা বছরের অবচয় ধার্য করব এবং সমন্বয়ে যেটি আছে আমাদের 10,000 টাকা তার উপর আমরা 6 মাসের সুদ ধার্য করব। বছরে মোট অনাদায়ী পাওনার পরিমাণ হবে 10,000 টাকা এবং অনাদায়ী পাওনার সঞ্চিতিকে 3,000 টাকা দ্বারা বৃদ্ধি করতে হবে। খুব গুরুত্বপূর্ণ একটি সমন্বয় প্রিয় শিক্ষার্থী। আমরা রেওয়া মিলের যদি একটু দেখে নিই, তোমরা লক্ষ্য করে দেখো রেওয়া মিলের ডেবিট দিকে আছে অনাদায়ী পাওনা 6,000 টাকা এবং ক্রেডিট দিকে অনাদায়ী পাওনা সঞ্চিতি যেটিকে আমরা পুরাতন সঞ্চিতি নামে জানি, সেটি হলো আগের বছরের সঞ্চিতি, সেটি আছে 5,000 টাকা। সমন্বয়ে বলা হচ্ছে প্রিয় শিক্ষার্থী এই বছরে মোট অনাদায়ী পাওনার পরিমাণ হবে 10,000 টাকা, অর্থাৎ 6,000-এর সাথে আরো 4,000 টাকা নতুন অনাদায়ী পাওনা হিসেবে ধার্য করতে হবে এবং অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ বলা হচ্ছে 3,000 টাকা বৃদ্ধি করতে হবে। আমার রেওয়া মিলের ক্রেডিট দিকে আছে অনাদায়ী পাওনা সঞ্চিতি 5,000 টাকা, এর সঙ্গে আরো 3,000 টাকা যোগ করে অর্থাৎ হলো নতুন সন্দেহজনক সঞ্চিতির পরিমাণ হবে 8,000 টাকা। 5,000 যোগ 3,000 সমান 8,000 টাকা। যদি বলতো 3,000 টাকা হ্রাস করতে হবে তাহলে সন্দেহজনক সঞ্চিতির পরিমাণ হতো প্রিয় শিক্ষার্থী আগের যে 5,000 মাইনাস এই 3,000 সমান 2,000 টাকা। যদি বলতো মোট সঞ্চিতির পরিমাণ হবে 3,000 টাকা তাহলে সন্দেহজনক সঞ্চিতির পরিমাণ 3,000 টাকাই করতে হবে। আমি 3টি বাক্য বলেছি প্রিয় শিক্ষার্থী সন্দেহজনক সঞ্চিতি সম্পর্কে। প্রথমটি হলো যদি বৃদ্ধি বলে তাহলে পুরাতন সঞ্চিতির সাথে যোগ করে সন্দেহজনক সঞ্চিতি হবে, যদি বিয়োগ বলে পুরাতন সঞ্চিতি থেকে যতটুকু বিয়োগ করতে বলা হবে ততটুকু বিয়োগ করে সন্দেহজনক সঞ্চিতি হবে, যদি বলে মোট সঞ্চিতির পরিমাণ এটি হবে তাহলে যোগ বিয়োগ কোনটি করতে হবে না, সমন্বয়ে যেটি দেওয়া থাকবে সেটি হবে সন্দেহজনক সঞ্চিতি। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমরা সমন্বয়ের প্রয়োগগুলো নিয়ে আলোচনা করলাম। এখন আমরা সরাসরি অঙ্কে চলে যাব। আমাদের করতে বলা হয়েছে বিশদ আয় বিবরণী, অর্থাৎ যার মাধ্যমে আমরা নেট লাভ বের করে থাকি। এরপরে মালিকানা সত্ত্ব বিবরণী,
এবং তারই আলোকে আমরা আর্থিক অবস্থার বিবরণী তৈরি করার চেষ্টা করব। আমরা অঙ্কগুলো করার সময় একটু দ্রুত করি, এই জন্যই করি প্রিয় শিক্ষার্থী, যে একটি অঙ্কের পূর্ণাঙ্গ অঙ্ক যদি 3টি অঙ্ক না করে যে মাঝখানে একটা বা দুটো করলাম, পরের দিন আরেকটি অঙ্ক করা হয় বা আরেকটি অংশ করা হয়, তাহলে অঙ্কের জৌলস অনেকটা নষ্ট হয়ে যায় এবং বোঝার ক্ষেত্রে সমস্যা হয়। যার জন্য আমরা সমন্বয় এগুলো নিয়ে আলোচনা করলাম। এখন সরাসরি আমরা অঙ্কে যাব। অঙ্কে গেলে আমরা যেটি জানি, বিশদ আয় বিবরণী প্রথমে শুরু করব। তো প্রিয় শিক্ষার্থী, বিশদ আয় বিবরণে আমরা শুরু করলাম। বিশদ আয় বিবরণী 31 ডিসেম্বর 2020 সমাপ্ত বছরের জন্য প্রস্তুত। আমরা বরাবর টাকার যে ঘরটি টানবো সেটি 3টি টানবো। বিবরণ বিস্তারিত পরিমাণ টাকা গতদিন লিখেছিলাম প্রিয় শিক্ষার্থী, তোমাদের মনে আছে, 3টাতেই টাকা দিয়েছিলাম। তোমরা চাইলে এভাবেও করতে পারো। আমরা প্রথমে দিব বিক্রয়। লক্ষ্য করে দেখো, আমরা যতগুলো সমন্বয় দেখলাম প্রিয় শিক্ষার্থী, কোথাও বিক্রয়ের সঙ্গে আমরা যেটি জানি, নেট বিক্রয় বের করার সময় বিক্রয় থেকে বিক্রয় ফেরত, বিক্রয় বাট্টা, বিনা মালিক আমাদের অলিখিত বিক্রয় যদি থাকে সেটি যোগ হবে, বিক্রয় বাট্টা এবং বিক্রয় ফেরত যদি থাকে সেটি আমাদের বিয়োগ করতে হবে। একইভাবে ফেরত সত্ত্বে পণ্য বিক্রয় যদি থাকে সেটিও আমরা বিয়োগ করব। এছাড়া আমাদের যদি মুনাফাহীন ক্রয় বা বিক্রয় থাকে সেটিও আমরা বিয়োগ করব। পুরো আইটেমই নেই, যার জন্য যেটি আছে সেটি হলো আমাদের নেট বিক্রয় ধরে নিলাম। নেট বিক্রয়ের পরিমাণ রেওয়া মিলের ক্রেডিট দিকে লক্ষ্য করে দেখো প্রিয় শিক্ষার্থী, 5,86,000 টাকা আমরা 3 নাম্বার কলামে দিয়ে দিলাম। বিক্রিত পণ্যের ব্যয় প্রথমে দিব আমরা প্রারম্ভিক মজুদ পণ্য, যেটি রেওয়া মিলে ডেবিট পাশে দেওয়া আছে 40,000 টাকা। এটিকে আমরা 2 নাম্বার কলামে প্রয়োগ করব। এরপরে ক্রয় 5 লক্ষ টাকা, ক্রয়ের সাথে যেহেতু যোগ বিয়োগ আছে আমরা সেটিকে 1 নাম্বার কলামে দিলাম প্রিয় শিক্ষার্থী। এখন আমরা যেটি করব সেটি সমন্বয়ে চলে যাব, অর্থাৎ ক্রয়ের সাথে তোমরা যদি লক্ষ্য করে দেখো, প্রথমে 1 নাম্বারে আছে আগুনে বিনষ্ট বাদ আগুনে বিনষ্ট পণ্য 30,000 টাকা বাদ মালিক কর্তৃক উত্তোলন আছে আমাদের 2 নাম্বার সমন্বয় 10,000 টাকা। এরপরে তোমরা যদি 3 নাম্বার সমন্বয়ে দেখো, বিনামূল্যে পণ্য বিতরণ, যেটি আছে আমাদের প্রিয় শিক্ষার্থী 5,000 টাকা। 5 লাখ থেকে 30,000, 10,000, 40,000, 5,000, 45,000 টাকা বাদ দিলে আমরা পেয়ে যাব 4,55,000 টাকা। এটি আমরা নিট ক্রয় বের করলাম প্রিয় শিক্ষার্থী। এখন আমরা রেওয়া মিলে গিয়ে দেখব যে আমাদের আর কোনো প্রত্যক্ষ খরচ আছে কিনা।
আমরা প্রথমে যদি দেখি প্রিয় শিক্ষার্থী, মজুরি আছে আমাদের। মজুরি লক্ষ্য করে দেখো, আমাদের দেওয়া আছে 20,000 টাকা, অর্থাৎ 80%, অর্থাৎ 20% এখনো আমাদের বকেয়া আছে। এখন আমরা এটিকে দুই ভাগে বের করতে পারি প্রিয় শিক্ষার্থী। 20,000 ভাগ 80 গুণিত 20 আমাদের চলে আসবে 5,000 টাকা, অথবা 20,000 ভাগ 80%, তাহলে আমরা টোটাল পাবো আমরা 25,000 টাকা। দেওয়া আছে আমাদের 20,000 টাকা, অর্থাৎ বকেয়া আছে আমাদের 5,000 টাকা, যোগ বকেয়া 20%, 5,000, পেয়ে গেলাম আমরা 25,000। তোমরা চাইলে অবশ্যই সেটি একবার দেখে নিতে পারো ক্যালকুলেটরের মাধ্যমে খুব সহজভাবে, যে 20,000 ভাগ 80 গুণিত 20, দ্যাট ইজ 5,000, অথবা 20,000 ভাগ 80% পেয়ে যাব 25,000। দেওয়া আছে আমাদের 20,000, দেওয়া নেই, অর্থাৎ বকেয়া আছে আমাদের 5,000 টাকা। এরপরে আমরা দিব, সরি প্রিয় শিক্ষার্থী, এখানে 25,000 টাকা আমরা পেলাম। তোমরা যদি সমন্বয় নাম্বার 4 লক্ষ্য করে দেখো, তাহলে আমরা দেখতে পাই যন্ত্রপাতির সংস্থাপন ব্যয় 10,000 টাকা, যেটি মজুরির মধ্যে অন্তর্ভুক্ত আছে, অর্থাৎ মজুরি থেকে বাদ দিতে হবে। বাদ সংস্থাপন ব্যয় 10,000 টাকা আমরা 2 নাম্বার কলামে পার করে দিলাম প্রিয় শিক্ষার্থী 15,000 টাকা। আর যদি এই সমন্বয়টুকু যদি নাই থাকতো, সরাসরি আমরা 25,000 টাকায় দিয়ে দিতাম। এরপরে দিলাম আমরা আমদানি শুল্ক, দেওয়া আছে আমাদের 14,000 টাকা। আমরা আর দেখব কোনো কিছু আছে কিনা প্রিয় শিক্ষার্থী। জাহাজ ভাড়া আছে, জাহাজ ভাড়া আমাদের দেওয়া আছে 12,000 টাকা। আমরা জাহাজ ভাড়া দিলাম, আমদানি শুল্ক দিলাম, মজুরির পরিমাণ দিলাম, ব্যবসায়িক খরচ অর্থাৎ কারবার খরচ। মনে আছে প্রিয় শিক্ষার্থী, গতদিন আমরা এই প্রত্যক্ষ ব্যবসায়িক খরচ বা কারবার খরচকে প্রত্যক্ষ খরচ ধরেছিলাম। কেন? কারণ সেখানে অফিস খরচ ছিল। আজকে দেখো লক্ষ্য করে, শুধু ব্যবসায়িক খরচ বা কারবার খরচ আছে, কিন্তু অফিস খরচ নেই, যার জন্য এটিকে আমরা এখন পরোক্ষ খরচ বলেই গণ্য করলাম। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা যেটি দিলাম, মজুরি দিলাম, আমদানি শুল্ক দিলাম, জাহাজ ভাড়া দিলাম, আর প্রত্যক্ষ কোনো খরচ নেই। আমরা সমন্বয়ের মধ্যে যেগুলো পেয়েছিলাম, আগুনে বিনিষ্ট ক্রয় থেকে বাদ দিয়েছি, মালিক কর্তৃক পণ্য উত্তোলন ক্রয় থেকে বাদ দিয়েছি, বিনামূল্যে পণ্য বিতরণ ক্রয় থেকে বাদ দিয়েছি। এবং এখন যোগ যদি আমরা করি 2 নাম্বার কলামে, অর্থাৎ 40,000 যোগ 4,55,000 যোগ 15,000 যোগ 14,000 প্লাস 12,000, আমরা 5,36,000 2 নাম্বার কলামে দিলাম প্রিয় শিক্ষার্থী। বাদ সমাপনী মজুদ 1 নাম্বার কলামে দিব আমরা 1,50,000 টাকা। এর মধ্যে কি অন্তর্ভুক্ত আছে প্রিয় শিক্ষার্থী? আগুনে বিনষ্ট পণ্য অন্তর্ভুক্ত আছে 30,000। তাহলে নেট সমাপনী মজুদ পণ্য আমরা পেলাম 1,20,000 টাকা। এখন আমরা বিক্রিত পণ্যের ব্যয় যদি বের করি,
তাহলে পেয়ে যাব 4,16,000 টাকা। আর উপরে নেট বিক্রয় পেয়েছি আমরা 5,86,000 টাকা। আমাদের মোট লাভের পরিমাণ আমরা পেয়ে যাব 1,70,000 টাকা। প্রিয় শিক্ষার্থী, আমরা আবারও একটু দেখে নেই। যেটি বললাম, নেট বিক্রয় আমাদের 5,86,000 টাকা। প্রারম্ভিক মজুদ আমরা রেওয়া মিলে দেখতে পাচ্ছে 40,000 টাকা প্রারম্ভিক মজুদ, যেটি ক্রয় দেওয়া আছে আমাদের 5 লক্ষ টাকা। সেখানে আগুনে বিনষ্ট যেটি আমাদের 30,000 টাকা, সেটি বাদ দিলাম। মালিক কর্তৃক পণ্য উত্তোলন সেটিও বাদ দিলাম। বিনামূল্যে পণ্য বিতরণ অর্থাৎ 45,000 টাকা বাদ দিলে আমরা 5 লক্ষ থেকে পেয়ে যাই 4,55,000 টাকা। মজুরির পরিমাণ 20,000 টাকা, বকেয়া মজুরি 5,000 টাকা, টোটাল 25,000 টাকা, যার মধ্যে যন্ত্রপাতির সংস্থাপন ব্যয় অন্তর্ভুক্ত আছে 10,000 টাকা, সেটি বাদ দিয়ে করলাম আমরা 15,000 টাকা। আমার আমদানি শুল্ক আছে 14,000 টাকা এবং একই সাথে আমাদের জাহাজ ভাড়া আছে 12,000 টাকা। টোটাল যোগ করে আমরা পেলাম 5,36,000 টাকা। সেখান থেকে সমাপনী নিট সমাপনী মজুদ বাদ দিলাম 1,50,000 টাকার মধ্যে, যেহেতু আগুনে বিনষ্ট অন্তর্ভুক্ত আছে, বাদ দিয়ে পেলাম 1,20,000। এখন নেট আমরা বিক্রিত পণ্যের ব্যয় বের করলাম 5,36,000 মাইনাস 1,20,000, দ্যাট ইজ 4,16,000। 5,86,000 থেকে 4,16,000 টাকা বাদ দিলে মোট বিক্রয়ের মোট লাভের পরিমাণ আমরা পেলাম 1,70,000 টাকা। এখন আমরা যেটি করব সেটি হলো, প্রিয় শিক্ষার্থী, পরিচালন আয় ব্যয়গুলো আমরা যোগ করার চেষ্টা করব। বিবরণ টাকা টাকা মোট লাভটাকে আমরা আবার একটু, তোমাদের দরকার নেই খাতার, আমি দেখানোর জন্য নিয়ে আসলাম। যেটি পেলাম আমরা 1,70,000 যোগ পরিচালন মুনাফা। আমরা জানি একটি শুধু আছে, সেটি হলো আমাদের প্রাপ্ত বাট্টা। রেওয়া মিলের ক্রেডিট দুকে যদি আমরা দেখতে চাই, প্রিয় শিক্ষার্থী, 26,000 টাকা যোগ করলে আমরা পাবো 1,96,000 টাকা। বাদ পরিচালন ব্যয় সমূহ আমরা সরাসরি রেওয়া মিলের ডেবিট পাশ থেকে শুরু করব, তারপরে সমন্বয় এগুলো এসে দেখব। ব্যবসায়িক খরচ আছে, প্রিয় শিক্ষার্থী, ব্যবসায়িক খরচ আছে আমাদের 24,000 টাকা। রপ্তানি শুল্ক আছে আমাদের 10,000 টাকা। প্রদত্ত বাট্টা আছে আমাদের 15,000 টাকা। গোদাম ভাড়া আছে, প্রিয় শিক্ষার্থী, আমাদের 6,000 টাকা। অনাদায়ী পাওনা 1 নাম্বার কলামে আছে, আমার দিলাম 6,000 টাকা। আমরা এখন সমন্বয় নাম্বার 7-এ যাব, প্রিয় শিক্ষার্থী। অনাদায়ী পাওনার পরিমাণ বছরে হবে মোট 10,000 টাকা, আছে 6,000 টাকা, যোগ নতুন
অনাদায়ী পাওনা, তাহলে হবে আমাদের 4,000। তাহলে আমরা পেয়ে গেলাম প্রিয় শিক্ষার্থী, দেখো লক্ষ্য করে 10,000 টাকা। এরপরে যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, যেটিকে আমরা সন্দেহজনক সঞ্চিতি বলি, আমাদের বলা হচ্ছে প্রিয় শিক্ষার্থী 3,000 টাকা দ্বারা বৃদ্ধি করতে হবে। রেওয়া মিলের ক্রেডিট পাশে যদি দেখি আমরা, আছে আমার 5,000 যোগ 3,000, টোটাল হলো আমাদের 8,000, 18,000 টাকা পেয়ে গেলাম। বাদ পুরাতন সঞ্চিতি, যেটি রেওয়া মিলের ক্রেডিট দিকে দেওয়া আছে 5,000 টাকা, বাদ দিলে আমরা পেয়ে গেলাম 13,000 টাকা। আমি আবারও দেখাচ্ছি প্রিয় শিক্ষার্থী, খুবই ইম্পর্টেন্ট একটি ওয়ার্কিংস। অনাদায়ী পাওনা রেওয়া মিলের যেটি ডেবিট দিকে দেওয়া আছে তার পরিমাণ 6,000 টাকা। বলা হচ্ছে তোমরা সমন্বয় নাম্বার লক্ষ্য করে দেখো, রেওয়া মিলের ডেবিট দিকে অনাদায়ী পাওনা 6,000 টাকা, ক্রেডিট দিকে অনাদায়ী পাওনা সঞ্চিতি দেওয়া আছে আমার 5,000 টাকা। সমন্বয়ে বলা হচ্ছে যে বছরে মোট অনাদায়ী পাওনার পরিমাণ হবে 10,000 টাকা, অর্থাৎ হলো 6,000 এর সাথে আর 4,000 টাকা যোগ করলে আমরা পেয়ে গেলাম 10,000 টাকা। এবং সন্দেহজনক সঞ্চিতিকে 3,000 টাকা দ্বারা বৃদ্ধি করতে হবে। আগে আছে আমাদের সন্দেহজনক সঞ্চিতির পরিমাণ 5,000, আর তার সাথে 3,000 যোগ করলে পেয়ে গেলাম আমরা 8,000 টাকা। 10 আর 8 18,000 টাকা। বাদ পুরাতন সঞ্চিতি আমার যেটি 5,000, সেটিকেই বাদ দিয়ে আমরা প্রয়োগ দেখালাম 13,000 টাকা। এরপরে আমরা স্যার মজুরির 80% এর জায়গাটি আরেকবার বলবেন। ভেরি গুড। এইখানে লক্ষ্য করে দেখো, মজুরির 80% রেওয়া মিলে দেওয়া আছে। আমরা জানি কোনো কিছু বলা না থাকলে সেটি 100% হয়, অর্থাৎ মজুরি 80% বা কোনো কিছু বলা না থাকলে আমরা ধরে নিতাম যে সেটি 100% দেওয়া আছে। এখানে বলাই আছে যে 80% প্রদান করা হয়েছে, তার মানে কি আরো 20% আমাদের বকেয়া আছে। যদি বলা হতো প্রিয় শিক্ষার্থী 90% দেওয়া আছে, তাহলে 10% বকেয়া। যদি বলা হতো 70% দেওয়া আছে, তাহলে 30% বকেয়া। কখনো কখনো এর পরিবর্তে বলা আছে 10 মাস লেখা থাকে, কখনো 9 মাস লেখা থাকে, কখনো 11 মাস লেখা থাকে। যদি মাস ভিত্তিক লেখা থাকে যে 10 মাস, তাহলে জানতে হবে 2 মাস বকেয়া। 11 মাস লেখা থাকলে 1 মাস বকেয়া। 9 মাস লেখা থাকলে 3 মাস বকেয়া। আর যদি পার্সেন্টেজ থাকে তাহলে 100 থেকে ওই পার্সেন্টেজ বাদ দিয়ে যতটুকু ততটুকু বকেয়া। এবং বের করার নিয়মটা আমি শিখাই দিলাম। 80% হলো কি 80 দ্বারা ভাগ 20 দ্বারা গুণ। 70% হলে আমাদের 70 দ্বারা ভাগ 30 দ্বারা গুণ। যদি 90% থাকতো তাহলে 90 দ্বারা ভাগ 10 দ্বারা গুণ। মাস যদি থাকতো মনে করো 10 মাস, তাহলে 10 দ্বারা ভাগ কয় মাসে বছর, 12 মাসে বছর, 2 দ্বারা গুণ। 9 মাস দেওয়া থাকলে 9 দ্বারা ভাগ 3 দ্বারা গুণ। 11 মাস দেওয়া থাকলে 11 দ্বারা ভাগ 1 দ্বারা গুণ। তাহলে আমরা বকেয়ার পরিমাণ আমরা পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থী, ঠিক একইভাবে যদি 15 মাস দেওয়া থাকতো, আমরা অঙ্ক করব সারা বছরে, তাহলে 3 মাসের বাদ অগ্রিম হয়ে যেত। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে অনাদায়ী পাওনা সঞ্চিতিটি নিয়ে আমরা কাজ করলাম। এখন আমরা দেখব যে আর কোথায় কি কাজ আছে। আমাদের বিজ্ঞাপনের একটি কাজ আছে প্রিয় শিক্ষার্থী। বিজ্ঞাপন রেওয়া মিলে নেই, সমন্বয়ে যেটি আছে সেটি 5,000 টাকা। তোমরা লক্ষ্য করে দেখো 70% অবলম্বন করতে হবে। তোমরা চাইলে এখানে যেটি করতে পারো 5,000 গণিত 70% দিয়ে 3,500 টাকা দিয়ে দিতে পারো, অথবা বাদ বিলম্বিত 30%। কেমন করে এখন এই 30% পাবো? অর্থাৎ 100 দ্বারা ভাগ করে 30 দ্বারা যদি আমরা গুণ করি, তাহলে আমরা পেয়ে যাব 1,500 টাকা। লক্ষ্য করে দেখো আমরা 3,500 টাকা পেয়ে গেল। এবং এই 3,500 টাকা আমরা অন্যভাবে বের করতে পারতাম। 5,000 গুণিত 70%, তাহলে আমরা পেয়ে যেতাম প্রিয় শিক্ষার্থী 3,500 টাকা। অর্থাৎ তোমরা ক্যালকুলেটারে একটু দেখো, আমি দেখাই দিচ্ছি তোমাদের। সেটি হলো 5,000
গুণিত 70%, 3500 টাকা, অথবা 5000 ভাগ 100 গুণিত 15% গুণিত 15, 30%, তাহলে আমরা পেয়ে যাব 1500 টাকা। বাদ দিলে আমরা খরচের পরিমাণ পেয়ে গেলাম 3500 টাকা। এরপরে যন্ত্রপাতির অবচয়। যন্ত্রপাতির অবচয়, প্রিয় শিক্ষার্থী, আমরা এটির ওয়ার্কিংস করব। একটু মনে রাখো, আমরা রেও মিলে যদি দেখি, যন্ত্রপাতির পরিমাণ আমাদের দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী 2 লক্ষ টাকা, আমাদের 10% ধার্য করতে বলা হয়েছে। আমরা জানি 2 লক্ষ টাকা 10% হলো আমাদের 20,000 টাকা। আর যেটি আছে আমাদের মজুরির মধ্যে অন্তর্ভুক্ত আছে 10,000 টাকা, তার উপর 10% করলে 1,000 টাকা, এবং 6 মাসের হলো 500 টাকা। আমরা অন্য জায়গায় ওয়ার্কিংস করি, এটি তোমাদের দেখাবো, চিন্তা নেই। 20,500 টাকা আমরা যন্ত্রপাতির অবচয় পেয়ে গেলাম। আর কোনো আইটেম আছে কিনা আমরা একটু দেখে নিব প্রিয় শিক্ষার্থী। আমরা বিনামূল্যে পণ্য যন্ত্রপাতির অবচয়ের কাজ করেছি। মূলধনের সুদ, উত্তোলনের সুদ আমরা জানি, এটি অপরিচালন আয় ব্যয়ের মধ্যে যাবে। যন্ত্রপাতির অবচয় ধরেছি আমরা। এরপরে আমরা এখন চলে যাব রেও মিলে। বিনিয়োগের একটি সুদ আছে এবং ঋণের সুদ আছে। আমরা জানি প্রিয় শিক্ষার্থী, বিনিয়োগের সুদ হচ্ছে অপরিচালন আয় এবং ঋণের সুদ হচ্ছে অপরিচালন ব্যয়, অর্থাৎ হলো পরিচালন ব্যয় আর নেই। এখন আমরা যদি পরিচালন ব্যয়টাকে যোগ করি, তাহলে যেটি পাই 24,000 যোগ 15 আর 10 25, 6 31,000, 13,000 যোগ 3,500 যোগ 20,500, আমরা পেয়ে যাই প্রিয় শিক্ষার্থী 92,000। 5 5 10 0, হাতে 1, 7 5 12 আর 6 18, 3 21, 3 24, একটু মনে হয় ভুল হয়েছে নাকি, আবার একটু দেখে নিই। 34 24,000 যোগ 25, 6 31,000 যোগ 13,000 যোগ 3,500 যোগ 20,500, 92,000 টাকা। এখন আমরা যদি বাদ দিই, মাইনাস 1,96,000, পেয়ে যাব আমরা পরিচালন আয় বা মুনাফা 1,04,000। পরিচালন আয় পেয়ে গেলাম প্রিয় শিক্ষার্থী, বা পরিচালন আয় না দিয়ে পরিচালন মুনাফা আমরা দিই 1,04,000 টাকা, যোগ অপরিচালন আয় বিনিয়োগের সুদ লক্ষ্য করে দেখো প্রিয় শিক্ষার্থী, বিনিয়োগ দেওয়া আছে 3,60,000, 12% গুণিত 9/12, কেন 1/4, অর্থাৎ হলো 1 এপ্রিলে বিনিয়োগ করা হয়েছে। তাহলে 1 এপ্রিলে বিনিয়োগ, 1 এপ্রিল থেকে 31 ডিসেম্বর যদি হিসাব করি আমরা, তাহলে 9 মাস হয়। ভাগ 12 গুণিত 9, পেয়ে যাব 32,400 টাকা। আমরা দেখব আর অপরিচালন আয় আমাদের আছে কিনা। সমন্বয়ে যদি দেখি প্রিয় শিক্ষার্থী, আমরা আরেকটি আছে উত্তোলনের সুদ প্রিয় শিক্ষার্থী, যার জন্য এটিকে আমরা এখন উত্তোলনের সুদ। লক্ষ্য করে দেখো, রেওয়া মিলের ডেবিট দিকের উত্তোলন আমাদের
দেওয়া আছে 20,000 টাকা গণিত 10% গণিত 6/12, অর্থাৎ 1/7। আমরা যদি সমন্বয় একটু দেখি প্রিয় শিক্ষার্থী, বলা হচ্ছে উত্তোলনের উপর 10%, কিন্তু 6 মাসের সুদ ধার্য করতে হবে। টাকা পেয়ে গেলাম, অর্থাৎ 20,000-এর উপর 10% হলো 2,000 টাকা, 6 মাসের হলো 1,000 টাকা। প্রশ্ন আসলো সমন্বয়ে যেটি বলা হয়েছে মালিক কর্তৃক পণ্য উত্তোলন, ওর যেহেতু তারিখ দেওয়া নাই, যার জন্য তার উপর সুদটাকে আমরা ধার্য করি নাই। এরপরে বাদ অপরিচালন ব্যয়। অপরিচালন ব্যয় প্রথমে মূলধনের সুদ কয় পার্সেন্ট বলা হচ্ছে প্রিয় শিক্ষার্থী? 5%। আমরা দেখব মূলধন আছে কত টাকা আমাদের। মূলধনের পরিমাণ হলো 4,80,000 গুণিত 5%, আমরা পেয়ে যাব 24,000 টাকা, অর্থাৎ 4,80,000 গুণিত 5%, 24,000 টাকা। এরপরে ঋণের সুদ। ঋণের সুদ যদি আমরা দেখি প্রিয় শিক্ষার্থী, ঋণের পরিমাণ আছে আমাদের 1,60,000 টাকা, 10% গণিত, লক্ষ্য করে দেখো 1/7, অর্থাৎ 1/2 বা 6/12। 1,60,000 টাকার উপর 10% করলে 16,000 টাকা, 6 মাসের ধরলে সেটি পাবো আমরা 8,000 টাকা। আরেকটি আছে আমাদের অপরিচালন ব্যয় প্রিয় শিক্ষার্থী, সেটি হলো আমাদের, আমরা যদি আগুনে বিনষ্টের কাছে যাই, আগুনে বিনষ্ট লক্ষ্য করতে হবে 30,000 টোটাল আগুনে বিনষ্ট হয়েছে। এর মধ্যে বীমা কোম্পানি দিতে রাজি হয়েছে 60%, অর্থাৎ 30,000-এর 60% হলো 18,000, দিতে চাইনি, তাহলে আমাদের 12,000। আমি একটু জায়গার অভাবে এটি একটু দেখাই দিলাম যে টোটাল আগুনে বিনষ্ট হয়েছে প্রিয় শিক্ষার্থী আমাদের 30,000 টাকা। এর মধ্যে বীমা কোম্পানি দিতে রাজি হয়েছে 60%, অর্থাৎ 30,000-এর যদি 60% করি আমরা, তাহলে আমরা পেয়ে যাই 18,000 টাকা। 30,000 টাকার মধ্যে 18,000 টাকা দেবে বীমা কোম্পানির, বাকি যে 12,000 টাকা থাকবে সেটি হলো আমাদের বিবিধ ক্ষতি। তাহলে এটি আমরা পাবো 44,000 টাকা, অর্থাৎ 24 × 8 = 32, 32 আর 12 হয়ে যায় আমাদের 44,000। এখন যদি আমরা যোগ বিয়োগ করি, 1,04,000 যোগ 33,400 মাইনাস 44,000, আমরা পেয়ে যাব প্রিয় শিক্ষার্থী নেট লাভের পরিমাণ। নেট লাভের পরিমাণ পেয়ে যাব আমরা 93,400 টাকা। লক্ষ্য করে দেখো আমরা নেট লাভ পেয়ে গেছি প্রিয় শিক্ষার্থী 93,400 টাকা। অর্থাৎ এই হলো আমাদের বিশাল আয় বিবরণী, অনেক বড় অঙ্ক, প্রশ্নে এরকম থাকবে না, জাস্ট তোমাদের শেখার জন্য। আমরা প্রথমে নেট বিক্রয় বের করলাম, নেট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে আমরা পেয়ে গেলাম মোট লাভ। এই মোট লাভের সাথে পরিচালন আয় যোগ করলাম, পরিচালন ব্যয়টিকে বাদ দিলাম, পেলাম পরিচালন মুনাফা। পরিচালন মুনাফার সাথে অপরিচালন আয় 33,400 টাকা, অর্থাৎ বিনিয়োগের সুদ এবং উত্তোলনের সুদ যোগ করলাম। অপরিচালন ব্যয় ঋণের সুদ, মূলধনের সুদ এবং আমাদের আগুনে বিনষ্টের যতটুকু বীমা দাবি নয় ততটুকু দিয়ে আমরা পেলাম অপরিচালন ব্যয়, বাদ দিলে আমরা পেয়ে গেলাম নেট মুনাফা। এখন আমরা দেখব প্রিয় শিক্ষার্থী মালিকানা সত্ত্ব বিবরণী।
মালিকানা সত্ত্ব বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, ৳৬,০০০। আচ্ছা, অঙ্কটা শেষ করি, তারপরে আমরা দেখব যে আমাদের অঙ্ক সঠিক আছে না ভুল আছে। ৩১শে ডিসেম্বর, তোমরাও আমার সঙ্গে করতে থাকো। আমরা প্রথমে দিলাম প্রিয় শিক্ষার্থী মূলধন, মূলধন যেটি রেওয়া মিলে আমাদের দেওয়া আছে ৪,৮০,০০০ টাকা, যোগ মূলধনের সুদ আছে প্রিয় শিক্ষার্থী, যেটি আমরা ৫% হারে পেয়েছি ২৪,০০০ টাকা, যোগ নেট লাভ যেটি আমরা এইমাত্র বের করলাম ৯৩,৪০০ টাকা, ৯৩,৪০০ টাকা। এবং আমরা এইখানে একটা বিষয় আছে প্রিয় শিক্ষক, সাধারণ সঞ্চিতিকে চাইলে আমরা জানি সাধারণ সঞ্চিতি নেট লাভেরই একটি অংশ, সেখান থেকে তৈরি, সেটা মালিকানা সত্ত্বের মধ্যেও রাখতে পারো অথবা আলাদা করে অঙ্কেও দিতে পারো। আমরা এখানে যদি দিয়ে দিই সাধারণ সঞ্চিতি, তোমরা না চাইলে আলাদাভাবেও দিতে পারো, ৫০,০০০ যেটি রেওয়া মিলের ক্রেডিট দিকে দেওয়া আছে, যোগ যদি করি আমরা প্রিয় শিক্ষার্থী ৪,৮০,০০০ যোগ ২৪,০০০ যোগ ৯৩,৪০০ যোগ ৫০,০০০ পেয়ে গেলাম আমরা ৬,৪৭,৪০০ বাদ উত্তোলন। লক্ষ্য করতে হবে প্রিয় শিক্ষার্থী, রেওয়া মিলের ডেবিট দিকে উত্তোলন আছে আমাদের ২০,০০০ টাকা, সমন্বয়ের ২ নম্বরে আছে উত্তোলন ১০,০০০ টাকা, পেয়ে গেলাম আমরা উত্তোলনের মোট পরিমাণ ৩০,০০০ টাকা। এরপরে আমরা পেয়ে গেছি উত্তোলনের সুদ ১,০০০ টাকা, অর্থাৎ ৩১,০০০ টাকা যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা যেটি পাবো মাইনাস ৩১,০০০, ৬,১৬,৪০০ টাকা। প্রিয় শিক্ষার্থী, আমরা পেয়ে যাব মালিকানা সত্ত্ব বিবরণী। আমরা এখন আর্থিক অবস্থার বিবরণী। প্রিয় শিক্ষার্থী, আমার সাথে তোমরা অঙ্ক করো, যেখানে যতটুকু প্রবলেম আমি অঙ্কের শেষে সমাধান করে দেবো ইনশাল্লাহ। আর্থিক অবস্থার বিবরণী আমরা ওই পার থেকে একটু শুরু করব, নেট লাভ যেহেতু আমরা পেয়ে গেছি। আমরা আর্থিক অবস্থার
বিবরণে একত্রিশে ডিসেম্বর 2020 টাকার কলাম আমরা 3টি টানলাম। প্রথমে সম্পত্তি সমূহ টাকা টাকা আমরা দেখব যে চলতি সম্পদ আসলে ওইভাবে থেকেই শুরু করব। নগদ তহবিল, আমাদের যেটি দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী 20,000 টাকা। ব্যাংক জমা আমাদের দেওয়া আছে 40,000 টাকা। প্রাপ্য হিসাব অঙ্কে যেটি দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী 80,000। বাদ অনাদায়ী পাওনা মনে আছে 10,000 টাকা করার জন্য যে 6,000 টাকা দিয়েছিলাম, 4,000 টাকা। বাদ অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ যেটি আমরা সন্দেহজনক সঞ্চিতি ধরেছিলাম 5,000 যোগ 3,000 টোটাল 8,000। 80,000 থেকে 8,000 12,000 টাকা বাদ দিলে আমরা পেয়ে যাব 68,000 টাকা প্রিয় শিক্ষার্থী। এরপরে প্রদত্ত ঋণের সুদ, এটি জানি আমরা চলতি সম্পদ। আমরা আয় ব্যয় হিসাব করার সময় আমরা দেখেছিলাম যে 3,60,000 টাকার উপর 12% করে তার উপর 9% সুদ ধার্য করে আমরা বের করেছিলাম 32,400 টাকা। প্রিয় শিক্ষার্থী তোমাদের মনে আছে? 32,400 টাকা। এরপরে এই দিকে আর নেই, আমরা চলে যাব সমন্বয়ে। সমাপনী মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য প্রিয় শিক্ষার্থী 1,20,000 টাকা, অর্থাৎ হলো বিক্রিত পণ্যের ব্যয় বের করার জন্য আমরা যেটি ব্যবহার করেছিলাম সেটি হবে সমাপনী মজুত। বীমা দাবি, বীমা দাবি আমরা বলেছিলাম 30,000 টাকার মধ্যে যেটি দিতে চেয়েছে 60%, অর্থাৎ 30,000 6 3,18,000 আর বাকি 12,000 টাকা প্রিয় শিক্ষার্থী মনে আছে যেটি আমরা করেছিলাম অপরিচালন ব্যয় হিসাবে। মালিক কর্তৃক পণ্য উত্তোলন যেটি, সেটি তো আমরা মালিকানা সত্ত্বে নিয়ে চলে এসেছি। বিলম্বিত বিজ্ঞাপন যেটি চলতি সম্পদ 30%, 1,500 টাকা। এরপরে আমরা দেখব যে আর কোনো চলতি সম্পদ আছে কি নেই, আমরা যোগ করে পার করে দিব চলতি সম্পদ সমূহ। তাহলে আমরা পেয়ে যাব 60,000 যোগ 68,000 যোগ 32,400 যোগ 1,20,000 যোগ 18,000 যোগ 1,500 2,99,900। 12% প্রদত্ত ঋণ যেটিকে আমরা জানি বিনিয়োগ হিসাবে। আমরা যদি দেখি আওয়ামী মিলের ডেবিট পার্শ্বে প্রিয় শিক্ষার্থী
60,000। এরপরে আমরা দিব যন্ত্রপাতি, যেটি রেওয়ামেলের ডেবিট পাশে দেওয়া আছে 2 লাখ যোগ সংস্থাপন ব্যয়, যেটি কার মধ্যে অন্তর্ভুক্ত আছে? মজুরির মধ্যে অন্তর্ভুক্ত আছে 10,000 টাকা। তাহলে পেলাম আমরা 2,10,000 বাদ অবচয় সঞ্চিতি আমরা যেটি ধরেছিলাম প্রিয় শিক্ষার্থী, তোমাদের মনে আছে 20,500 টাকা, অর্থাৎ 2,10,000 মাইনাস 20,500 টাকা 1,89,500 টাকা। প্রিয় শিক্ষার্থী, আমরা লক্ষ্য করে দেখো, শুরু থেকেই আমরা নগদ তহবিল দিলাম, ব্যাংক দিলাম, প্রাপ্য নিট প্রাপ্য হিসাবের পরিমাণ যেটি 68,000 টাকা সেটি দিলাম, প্রদত্ত বিনিয়োগের সুদ, প্রদত্ত ঋণের সুদ মানে বিনিয়োগের অনাদায়ী সুদটিকে যেটা দিলাম 32,400 টাকা। এরপরে আমরা চলে গেলাম সমন্বয়ে, সমাপনী মজুদ দিলাম 1,20,000 টাকা, বীমা দাবি দিলাম 18,000 টাকা এবং বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ দিলাম 1,500 টাকা। যন্ত্রপাতি, যেটি আমাদের রেওয়ামিলের ডেবিট পাশে আছে 2 লক্ষ টাকা, তার সাথে সংস্থাপন ব্যয় যেটি মজুরির মধ্যে অন্তর্ভুক্ত ছিল সেই 10,000 টাকা দিলাম এবং তার থেকে অবশ্যই বাদ দিলাম আমরা 20,500 টাকা। এখন সবগুলো সম্পত্তি যদি আমরা যোগ করি তাহলে 1,89,500 যোগ 3,60,000 যোগ 2,99,900 আমরা পেয়ে যাব 8,49,400 টাকা। এটি হলো আমাদের মোট সম্পত্তি। আমরা দায় ও মালিকানা সত্য করতে গেলে প্রথমে যদি আমরা চলতি দায়গুলো করি প্রিয় শিক্ষার্থী, রেওয়ামিলের ক্রেডিট দিকে শুরু করব প্রদেয় হিসাব। লক্ষ্য করে দেখো, আছে আমাদের 60,000 টাকা। রেওয়ামিলের ক্রেডিট দিকে আর যেটি কোনোটি নেই, আমরা চলে যাব এখন সমন্বয়ে। আমার 1 নাম্বারের কাজ শেষ, 2 নাম্বার শেষ, 3 নাম্বার শেষ, 4 নাম্বার শেষ, 5 নাম্বার এগিয়ে দেখো মূলধনের সুদ আর উত্তোলনের সুদ মালিকানা সত্ত্ব হিসাবে আমরা কাজ করেছি। এখন আমরা রেওয়ামিলের ঋণের সুদটাকে, যেটা বকেয়া ঋণের সুদ, বকেয়া ঋণের সুদ আমরা যদি রেওয়ামিলে দেখি প্রিয় শিক্ষার্থী, আমরা দেখেছিলাম অপরিচালন ব্যয় হিসেবে দিয়েছিলাম কত টাকা? 1,60,000 উপর 10% করলে আমার আসে 16,000 টাকা, 6 মাসের হয় 8,000 টাকা। সেই বকেয়া ঋণের সুদ হলো 8,000। আরেকটি আছে বকেয়া মজুরি, মনে আছে কিনা প্রিয় শিক্ষার্থী? ওই 20% 5,000 টাকা, 8 5 13, 73,000 টাকা। মালিকানা আমাদের 10% ঋণ আছে রেওয়ামিলের ক্রেডিট দিকে 1,60,000 টাকা এবং মালিকানা সত্ত্ব আছে যেটি আমরা বের করে রেখেছি 6,16,400 টাকা। যোগ যদি করি 400, 6 আর 3 9, 13 1 14, 4 হাতে 1, 2 আর 6 8, 8 লাখ মোট দায়
মালিকানা সত্ত্ব। প্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করে দেখো, আমাদের মোট সম্পত্তির পরিমাণ চলে আসছে 8,49,400 টাকা এবং দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ চলে এসেছে 8,49,400 টাকা, অর্থাৎ অঙ্কের কোনো সমস্যা নেই। আমরা এখন যে ওয়ার্কিংসটা দেখব প্রিয় শিক্ষার্থী, যন্ত্রপাতির অবস্থা একটু আমরা মুখে মুখে করেছিলাম। যন্ত্রপাতির অবস্থায় প্রারম্ভিক যন্ত্রপাতি যেটি আছে আমাদের 2 লাখ গণিত 10% 20,000, যেটা সংস্থাপন ব্যয় আছে আমাদের 10,000, সেটি আমাদের কোন তারিখে আছে? সেটি বলা আছে যে যন্ত্রপাতির সংস্থাপন ব্যয় যেটি, সেটি করা হয়েছে 1/7 তারিখে। 10,000 উপর 10% 1,000 টাকা, 6 মাসের 500 টাকা, টোটাল হলো আমাদের। প্রিয় শিক্ষার্থী, একটু পরেই আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাব। আমরা আবার একটু দেখে নিচ্ছি। মালিকানা সত্ত্ব বের করার সময় আমরা চাইলে যেটি করতে পারি প্রিয় শিক্ষার্থী, এই সাধারণ সঞ্চিতি পরেও আমরা এখানে এসে যোগ করতে পারি, অথবা মালিকানা সত্ত্বের সাথেও তোমরা দিয়ে দিতে পারো। তাহলে মূলধন, যেহেতু মূলধনের সুদ আছে, মূলধনের সুদটাকে মূলধনের সাথে যোগ করলাম, নিট লাভ যোগ করলাম, সাধারণ সঞ্চিতি ছিল সেটি যোগ করলাম, উত্তোলন এবং উত্তোলনের সুদটাকে বাদ দিয়ে আমরা দিয়ে দিলাম 6,16,400 টাকা। প্রথমে নগদ তহবিল দিলাম, ব্যাংক জমা দিলাম, প্রাপ্য হিসাব থেকে অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি যেটুকু সমন্বয়ে আমাদের যোগ করতে সেটি দিলাম, প্রদত্ত ঋণের সুদ অর্থাৎ বিনিয়োগের সুদ দিলাম, সমাপনী মজুত পণ্য দিলাম, বীমা দাবি দিলাম, বিলম্বিত বিজ্ঞাপন দিয়ে টোটাল আমরা চলতি সম্পদের পরিমাণ পেয়ে গেছি 2,99,400 টাকা। দীর্ঘমেয়াদী সম্পত্তিতে শুধু 12% প্রদত্ত ঋণ বা বিনিয়োগ পেয়েছি আমরা 3,60,000 টাকা। যন্ত্রপাতি অঙ্কে দেওয়া আছে 2 লাখ, আর মজুরির মধ্যে যেটি 10,000 টাকা যোগ করে 2,10,000 বাদ দিলাম 20,500 টাকা, তাহলে হয়ে গেল 1,89,500। টোটাল মোট সম্পত্তি 8,49,400 টাকা। দায় ও মালিকানা সত্ত্বে চলতি দায় প্রথমে দিলাম প্রদেয় হিসাব 60,000 টাকা, বকেয়া ঋণের সুদ 8,000 টাকা, যেটা অপরিচালন ব্যয় মনে আছে, বকেয়া মজুরি যেটা আমরা বিক্রিত পণ্যের ব্যয় করার সময় মজুরির সাথে যোগ করেছিলাম 5,000 টাকা, টোটাল হলো 73,000। 10% ঋণ, দীর্ঘমেয়াদী দায় 1,60,000 টাকা এবং মালিকানা সত্ত্বকে আমরা নিয়ে এসে দিলাম 6,16,000, টোটাল যোগফল 8,49,400 টাকা। এরপরে আমরা প্রশ্নোত্তর পর্বে এখন চলে যাব প্রিয় শিক্ষার্থী। দেখব যে প্রশ্নোত্তর পর্বে একজন শিক্ষার্থী কোন একটি তথ্য দিয়ে বলেছিল যে আমরা একটু প্রথম থেকে দেখি যে ওয়ালাইকুম সালাম, খালি সালাম স্যার। স্যার কথা পরিষ্কার হচ্ছে না অত প্রথম দিকে, তারপরে ভালো আছি আসলে অনেক প্রিয়। এখানে একটু দেখে নিই, ইফ এনিওয়ান নিড হোম টিউটর, তারপরে আসো, এগুলো পার্সোনাল কথা। স্যার মজুরির 40%, আসলে এটা তো আমরা আলোচনা করেছি এখানে। আরেকটু একটু উপরে কি লিখছে তার শেষে কি, এই জায়গাটা আরেকবারও বলেছি প্লিজ। এরপরে নিচে নামিয়ে আমরা দেখি যে একটি বলেছিল, স্যার পুরাতন সঞ্চিতি দেওয়ার পর 5,800 টাকা না দিয়ে শুধুমাত্র 5,800 টাকা দেওয়া, তবে কি কোনো, কি লেখা আছে? পুরাতন সঞ্চিতি তো আমরা 5,800 টাকা দিই নেই বাবা, লক্ষ্য করতে হবে। আমি আবারও বলি, রেওয়া মিলের ডেবিট পাশে অনাদায়ী পাওনা আছে 6,000 টাকা, ওখানে থাক। আর ক্রেডিট পাশে দেওয়া আছে আমাদের 5,000 টাকা। সমন্বয়ে বলা হচ্ছে মোট অনাদায়ী পাওনার পরিমাণ হবে এই বছরে 10,000 টাকা। তাহলে আগে থেকে অনাদায়ী পাওনার পরিমাণ আছে দেওয়া 6,000 টাকা, টোটাল হবে 10,000 টাকা। নতুন, তাহলে নতুন অনাদায়ী পাওনা হিসেবে নিয়ে আসতে হবে আমাদের 4,000 টাকা, টোটাল হলো 10,000। পুরাতন সঞ্চিতি বলা হচ্ছে সন্দেহজনক সঞ্চিতি 3,000 টাকা দ্বারা বৃদ্ধি। আমি বললাম বৃদ্ধি বললে পুরাতন সঞ্চিতির সাথে যেই পরিমাণ টাকা বৃদ্ধি বলবে ততটুকু যোগ করে হবে সন্দেহজনক সঞ্চিতি। যদি হ্রাস বলে তাহলে পুরাতন সঞ্চিতি থেকে যতটুকু হ্রাস বলবে ততটুকু বিয়োগ করার পরে হবে নতুন সঞ্চিতি। যার জন্য আমার নতুন সঞ্চিতির পরিমাণ 8,000 টাকা, আমার 10,000 আর 8,000 টোটাল 18,000।
আর পুরাতন সঞ্চিতি যেটি আছে সেটি বাদ অবশ্যই চলে যাবে 5,000 টাকা, নট 5,800 টাকা বাবা। পুরাতন সঞ্চিতি দেওয়ার পর 5,800 নয়, এটা হবে 13,000 টাকা। দেখো যোগ বিয়োগ হতে কোথাও। স্যার অনুগ্রহ করে আপনার মোবাইল নাম্বারটাকে যদি আমাদের মোবাইল নাম্বার আমি একটু উপরে লিখে দিচ্ছি, আমরা 01725 43 15 12। প্রিয় শিক্ষার্থী 01725 43 15 12। এরপরে আমরা দেখে নিব আর কোনো প্রশ্ন যদি থাকে আমাদের কাছে। বুঝতে পেরেছি জান্নাতারা শর্মী আমাদের রেগুলার, অনেক যারা ক্লাস করে রেগুলার অনেকেই আছে, অনেক থ্যাংক ইউ, ধন্যবাদ। তোমরা ক্লাস করতে থাকো প্রিয় শিক্ষার্থী। আমরা বিগত 4টি ক্লাস করলাম, তোমরা লক্ষ্য করে দেখছো একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাসে আমরা নতুন নতুন সংযোজন করার চেষ্টা করেছি। এই জন্যই চেষ্টা করেছি সমস্ত নতুন সংযোজন যদি একটি প্রশ্নে আমরা দেই তাহলে প্রশ্ন করা, বোঝা এবং অঙ্ক করা অনেক কষ্টসাধ্য। যার জন্য প্রতিটা ক্লাসেই যদি আমরা একটা দুটো করে নতুন আইটেম যোগ করি এবং লক্ষ্য করে দেখবা যে আমি যদি বলি 10-15টা বা 20টা সমন্বয় সম্পর্কে যদি আমার পরিষ্কার এবং ক্লিয়ার ধারণা থাকে তাহলে যে কোনো অঙ্কই আমরা খুব সহজবদ্ধভাবে এবং সঠিক সময়ে করতে পারি। একজন শিক্ষার্থী যেটি বলেছিল যে আমরা অঙ্কে মনে হয় ভুল হয়েছে কিনা, আসলে ভুল থাকলে হয়তো কোনো কারণে তোমার যোগ বিয়োগ ভুল হচ্ছিল, কারণ ভুল থাকলে আমাদের আর্থিক অবস্থার বিবরণী এসে আর মিলতো না প্রিয় শিক্ষার্থী। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে পড়াশোনা করতে থাকো এবং অবশ্যই তোমরা বাসায় স্বাস্থ্যবিধি মেনটেন করে চলবে বাইরে যখন যাবা। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে আমরা আমাদের ক্লাস এখানেই শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।